আজকের গল্প এক দানব শিশুকে নিয়ে, যে পৃথিবীকে বাঁচানোর স্বপ্ন দেখে, কিন্তু সে জানে না তার চারদিকে এমন এক ষড়যন্ত্রের জাল বোনা হচ্ছে যা দেবতাদেরও কাঁপিয়ে দেবে, এমন এক বিশ্বাসঘাতকতা যা বন্ধুত্বকে দাঁড় করিয়ে দেবে শত্রুতায়। কিন্তু তারা কি পারবে সেই বিশ্বাসঘাতকতার জাল ছিঁড়ে বেরিয়ে আসতে, নাকি সব কিছু হারিয়ে যাবে এক নিমিষে? এই সিনেমায় আপনি যা দেখবেন, যা ভাববেন, তার সব কিছুই ভুল প্রমাণিত হবে, কারণ আসল ভিলেন সে নয় যাকে আপনি প্রথম থেকে সন্দেহ করবেন। গ্যারেন্টি দিচ্ছি, এই সিনেমার শেষটা আপনার মাথা ঘুরিয়ে দেবে। তো আর দেরি কেন, চলুন ডুব দেওয়া যাক চায়নার ফ্যান্টাসি জগতের সবচেয়ে বড় একটি অ্যাডভেঞ্চার নেজা পার্ট 2 এর সেই অবিশ্বাস্য জগতে, যার শেষটা আপনার কল্পনাকেও হার মানাবে। গল্পের শুরুতে আমাদের মনে করিয়ে দেওয়া হয় প্রথম ভাগের কাহিনী, যেখানে মহাবিশ্বের শক্তি থেকে জন্ম হয়েছিল একটি বিধ্বংসী মণির। পৃথিবীর সুরক্ষার জন্য মহাগুরু সেই মণিটিকে 2 ভাগে ভাগ করে দেন। একটি হলো আত্মামণি, যা মঙ্গলের প্রতীক, আর অন্যটি হলো দানবমণি, যা ধ্বংসের প্রতীক। দানব মণিটিকে অভিশাপ দেওয়া হয় যে 3 বছর পর স্বর্গের বজ্রপাতে সেটি চিরতরে ধ্বংস হয়ে যাবে। কিন্তু এক গভীর ষড়যন্ত্রের কারণে সেই দানব মণিটি চলে যায় লি পরিবারের ছেলে নেজার শরীরে, আর ভালো শক্তির আত্মা মণিটি জন্ম নেয় ড্র্যাগন কিংয়ের ছেলে আওবিংয়ের রূপে। সম্পূর্ণ বিপরীত শক্তির অধিকারী হওয়া সত্ত্বেও নেজা আর আওবিং হয়ে ওঠে একে অপরের সবচেয়ে কাছের বন্ধু। পরিবারের দেওয়া শিক্ষার জোরে নেজা দানব না হয়ে নিজের মানুষদের রক্ষক হয়ে ওঠে। শেষ পর্যন্ত নিয়তিকে চ্যালেঞ্জ করে তারা দুজনে মিলে রুখে দিয়েছিল স্বর্গের সেই ভয়ঙ্কর বজ্রপাতকে। কিন্তু এই লড়াইয়ে তাদের শরীর পুরোপুরি ধ্বংস হয়ে যায়, আর শরীর ছাড়া তাদের আত্মাও বেশিক্ষণ টিকবে না। তাই তাদের বাঁচাতে মহাগুরু তাইজান শুরু করেন তাদের পুনর্জন্মের প্রক্রিয়া। তিনি এক পবিত্র ও ঐশ্বরিক পদ্মফুলকে গলিয়ে জলে মিশিয়ে দেন। সেই পবিত্র জল মুহূর্তে সজীব হয়ে ওঠে, আর তাতে ফুটে ওঠে শয়ে শয়ে পদ্মফুল। গ্রামবাসীরা মহা আনন্দে সেই পদ্মের শিকড় তুলে আনতে জলে নেমে পড়ে। নেজা অবাক হয়ে দেখছিল, কারণ এই পদ্মের শিকড় দিয়েই তৈরি হবে তার আর আওবিংয়ের নতুন শরীর। কিন্তু তার এই মুগ্ধতা বেশিক্ষণ টিকল না। হঠাৎ সে দেখল এক গ্রামবাসী যে হাত দিয়ে পদ্মের শিকড় পরিষ্কার করছে, ঠিক সেই হাত দিয়েই নিজের পায়ের ময়লা ঘষছে। এটা দেখে নেজার তো মাথায় আগুন জ্বলে উঠল, আর অবস্থা আরও খারাপ হলো যখন সে দেখল এক মহিলা কাজ করতে করতে সেই হাত দিয়েই নিজের নাক সাফ করে নিচ্ছে। আর নেজা দেখে ফেলায় মহিলাটি চট করে সেই নোংরা শিকড়গুলোকে পাউডারের সাথে মিশিয়ে দেয়। এটা দেখে নেজার তো প্রায় বমি আসার জোগাড়। যাই হোক, এরপর সেই পদ্মের শিকড় দিয়ে বানানো হলো ধবধবে সাদা এক পেস্ট। সত্যি বলতে দেখতে একদম থাক আর নাই বা বললাম। এই অদ্ভুত জিনিস দেখে নেজা আর আওবিং তো হতাশায় মুখ চাওয়াচাওয়ি করতে লাগলো। কিন্তু মহাগুরু তাইজানের কোনো দিকে ভ্রুক্ষেপ নেই। তিনি এক ধাক্কায় দুজনকে ওই পেস্টের ভেতরে ফেলে দিলেন, আর সাথে সাথেই তারা তাদের নতুন শরীর ফিরে পেল। এরপর সেখানে হাজির হলো তাইজানের সহকারী এক জাদুকরী শূকর, যে তাদের শরীরকে নিখুঁত আকৃতি দেবে। আওবিং উঠে দাঁড়িয়ে তাইজানকে ধন্যবাদ জানাতেই ধপাস করে মাটিতে পড়ে গেল। তার নরম শরীরটা তখনও ঠিকমতো তৈরি হয়নি। তাইজান বলে উঠলেন, আরে আরে করছিস কি, তোর শরীর তো এখনো আন্ডার কনস্ট্রাকশন। ঠিক তখনই সেখানে এসে হাজির হন নেজার বাবা মা। নেজা রেগে গিয়ে তাইজানকে জিজ্ঞেস করে, আমার এই পুরনো চেহারাটা আমার কেন দিলেন? এর চেয়ে সুন্দর একটা নতুন চেহারা তো দিতে পারতেন। এরপরই শুরু হলো আসল নাটক। নেজার মা আবদার করলেন, আমার নেজাকে একদম হ্যান্ডসাম বানিয়ে দাও। বাবা বললেন, না না, ওকে শক্তিশালী বানাও। আর নেজা নিজে চিৎকার করে বলল, আমাকে লম্বা বানাও। সবার এত ফরমায়েশ শুনে শূকর বেচারার মাথা ঘুরে গেল। সে বিরক্ত হয়ে ভাস্কর্য তৈরির ছুরিটা নেজার হাতেই ধরিয়ে দিয়ে বলল, নে, তোরটা তুইই বানিয়ে নে। নেজা যখন নিজের শরীর বানাতে ব্যস্ত, সেই ফাঁকে তাইজান আওবিংয়ের নতুন শরীরটিকে একটি পদ্ম ফুলের ভেতর রেখে দিলেন, যাতে সে পুরোপুরি সুস্থ ও শক্তিশালী হয়ে উঠতে পারে। একটু পর তাইজান জিজ্ঞেস করলেন, কই দেখি তোরটা কেমন হলো? কিন্তু নেজা যা বানিয়েছে
তা দেখে তো সবার চোখ কপালে, একেবারে একটা বিদঘুটে পুতুলের মতো। তবে তাইজান মজা করে বললেন, বাহ, তোর জন্য এটাই পারফেক্ট। নিজা বুঝতে পারলো এই শরীর ঠিক করতে তার সারা জীবন লেগে যাবে, তাই আর দেরি না করে তার সেই নতুন কাঁচা শরীরটাকেই আগুনের শিখা দিয়ে পদ্ম ফুলের ভেতর পাঠিয়ে দেওয়া হলো। সব কিছু যখন এগোচ্ছিল, ঠিক তখনই এক সৈন্য দৌড়ে খবর নিয়ে আসে সমুদ্রের তীরে ভিলেন সেনকে দেখা গেছে। খবর পাওয়া মাত্রই নেজার বাবা মা এক মুহূর্তও দেরি না করে সৈন্যদের নিয়ে তার মোকাবিলা করতে ছুটে যান। আওবিংও সেখানে যেতে চায়, কিন্তু তাইজান তাকে আটকে দিয়ে বলেন, এখনও তোমার যাওয়ার সময় হয়নি। ঠিক তখনই আমরা জানতে পারি ভিলেন সেন এখানে এসেছে সবাইকে চিরতরে শেষ করে দিতে। কারণ গ্রামবাসীরা জেনে গেছে যে সেন ড্রাগনদের সাথে হাত মিলিয়ে স্বর্গের বিরুদ্ধে এক ভয়ঙ্কর ষড়যন্ত্র করছে। নেজার বাবা লিজিং সাহসের সাথে সেনের মুখোমুখি হয়ে বলেন, তুমি একা আমাদের কিছুই করতে পারবে না। এ কথা শুনে সেন তাচ্ছিলের হাসি হেসে তার হাতের মুঠো খোলে, আর সেখানে যা দেখা যায় তা লিজিংয়ের রক্ত হিম করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল, একটি ধারালো ড্রাগনের নখ। দৃশ্য চলে যায় অতীতে। আমরা দেখি ড্রাগনদের রাজার সাথে ছিল আরও 3 জন শক্তিশালী ড্রাগন। তাদের মধ্যে একজনের কাছে এমন ক্ষমতা ছিল যে সে নিজের নখ ব্যবহার করে যে কোনো জায়গায় পোর্টাল বা প্রবেশদ্বার তৈরি করতে পারত। এই ক্ষমতা দেখে সেন অবাক হয়ে যায়। সেই ড্রাগনটা তখন নিজের একটি নখ ভেঙে সেনকে দিয়ে দেয়। চুক্তি হয় সেন এই নখ নিয়ে চেংতাং পাসে অর্থাৎ নেজাদের গ্রামে যাবে এবং সেখানে একটি বিশাল পোর্টাল তৈরি করে নখটি ফিরিয়ে দেবে, আর সেই পোর্টাল দিয়েই পাতালের দানবেরা পৃথিবীতে আক্রমণ করবে। ফিরে আসি বর্তমানে। সেন সেই ড্রাগনের নখটিকে ভেঙে ছোট ছোট টুকরো করে তার তরবারির সাথে জুড়ে নেয়, আর চোখের পলকে গ্রামের চারদিকে তৈরি করে ফেলে বিশাল বিশাল পোর্টাল। সেই পোর্টালগুলো দিয়ে ফুটন্ত লাভার স্রোত বেরিয়ে আসতে থাকে, আর তার সাথে বেরিয়ে আসে পাতাল থেকে উঠে আসা ভয়ঙ্কর সব দানব। যদিও দানবগুলো শিকল দিয়ে বাঁধা থাকায় খুব বেশি দূরে যেতে পারছিল না, কিন্তু পোর্টালের ভেতর থেকে তারা সহজেই গ্রামবাসীর উপর আক্রমণ চালাচ্ছিল। এই ভয়াবহ দৃশ্য দেখে তাইজান তার 2 শিষ্যকে আদেশ দেন গ্রামের চারপাশে একটি সুরক্ষা বর্ম বা ব্যারিয়ার তৈরি করতে। অন্যদিকে পাতালের দানবেরা ঝাঁপিয়ে পড়ে সৈন্যদের ওপর। শুরু হয়ে যায় মানুষ আর দানবের মধ্যে এক রক্তক্ষয়ী যুদ্ধ। নেজার বাবা মাও সাহসিকতার সাথে দানবদের বিরুদ্ধে লড়তে থাকেন। এই লড়াইয়ের মধ্যেই লিজিং চিৎকার করে সেনকে বলেন, আওবিং এখনও জীবিত আছে, তাইজান ওর জন্য নতুন শরীর তৈরি করছেন, আমাদের আর লড়াই করার কোনো প্রয়োজন নেই। কিন্তু সেন এক চুলো বিশ্বাস করে না। সে বুঝতে পারে আওবিং নিশ্চয়ই গ্রামের ভেতরেই কোথাও সুরক্ষিত আছে, তাই সে সুরক্ষা বর্মের দিকে এগোতে থাকে। ব্যারিয়ারের কাছে এসে আওবিংয়ের আত্মাকে দেখতে পেয়ে সেনের মুখে ফুটে ওঠে ক্রূর হাসি। তাইজান তাকে দেখে মজা করে বলেন, কি, তোর ছাত্রকে আমি বাঁচিয়ে দিয়েছি, আগে মিষ্টি খাওয়া। কিন্তু সেন ধূর্তের মতো বলে, আওবিং যদি এখানে থাকে তার মানে নেজাও এখানেই আছে। এই বলে সে তার সমস্ত শক্তি দিয়ে ব্যারিয়ারের ওপর আক্রমণ করতে শুরু করে। অনেক চেষ্টা করেও যখন সে ব্যারিয়ার ভাঙতে না পারল, তখন তাইজান তাকে নিয়ে হাসাহাসি করতে লাগলেন। এই অপমান সেন সহ্য করতে পারে না। রাগে অন্ধ হয়ে সে সেখানে একটি বিশাল পোর্টাল খুলে ফেলে, আর সেই পোর্টাল দিয়ে বেরিয়ে আসে সেই 3 জন শক্তিশালী ড্রাগন। 3টি ড্রাগন একসাথে ব্যারিয়ারের ওপর তাদের সর্বশক্তি দিয়ে আক্রমণ করে। তাদের সম্মিলিত আক্রমণের মুহূর্তের মধ্যেই সেই শক্তিশালী সুরক্ষা বর্মটি কাচের মতো ভেঙে চুরমার হয়ে যায়। কিন্তু আমরা দেখি আওবিং শেষ মুহূর্তে নিজের বরফের শক্তি দিয়ে নেজাকে রক্ষা করেছে। তবে এর জন্য তাকে চরম মূল্য দিতে হয়। তার অসম্পূর্ণ শরীরটা এই চাপ সহ্য না করতে পেরে নষ্ট হতে শুরু করে। ঠিক সেই মুহূর্তে পাতালের গভীরে থাকা ড্রাগন কিং তার ছেলের কষ্ট অনুভব করতে পারে এবং ঝড়ার বেগে সেখানে উপস্থিত হয়। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। আওবিংয়ের শরীরটা ধীরে ধীরে মাটির সাথে মিশে যাচ্ছে। এই দৃশ্য দেখে তাইজান তাড়াতাড়ি নেজার পদ্মফুলটি খুলে দেন। বন্ধু আওবিংয়ের এই করুণ অবস্থা দেখে নেজা ভয়ে শিউরে ওঠে। তাইজান তাকে নড়াচড়া করতে বারণ করেন, কারণ নেজার শরীরও এখনও কাঁচা, একটু নড়াচড়া করলেই তার অবস্থাও আওবিংয়ের মতোই হবে। সেন তখন তাইজানকে ব্যঙ্গ করে আওবিংয়ের জন্য আরেকটি পদ্মফুল তৈরি করতে বলেন, কিন্তু তাইজান বর্ষহায়ভাবে জানেন এই একটি ফুল দিয়ে 2টি শরীর বানানোর কারণে এর সমস্ত শক্তি শেষ হয়ে গেছে, আর শরীর ছাড়া আওবিংয়ের আত্মাও চিরতরে হারিয়ে যাবে। চোখের সামনে আওবিংয়ের শরীরটা পুরোপুরি ধুলায় পরিণত হতে থাকে। শেষ নিঃশ্বাস ফেলার আগে সে তার বাবা ড্রাগন কিংকে তার শেষ ইচ্ছা জানে, যেন সে কোনোদিন নেজার গ্রামের উপর আক্রমণ না করে। এদিকে বন্ধুকে এইভাবে হারিয়ে যেতে দেখে নেজা প্রায় পাগল হয়ে যায়। তাইজানকে জড়িয়ে ধরে মরিয়া হয়ে বলতে থাকে, গুরু, ওকে বাঁচান, দয়া করে ওকে বাঁচানোর যে কোনো একটা উপায় বের করুন। তখন তাইজান বলেন, উপায় একটাই আছে, আওবিংকে আপাতত নেজার শরীরেই আশ্রয় নিতে হবে। কিন্তু এটা শুনে সবাই চমকে ওঠে। এক শরীরে 2টি আত্মা থাকা প্রায় অসম্ভব, এতে দুজনেরই জীবনের ঝুঁকি রয়েছে।
তবে তাইজান ব্যাখ্যা করেন যেহেতু নেজা আর আউবিংয়ের জন্ম একই উৎস থেকে, তাই এটা সাময়িকভাবে সম্ভব। উপায় না দেখে আউবিংয়ের আত্মা নেজার শরীরে প্রবেশ করে, কিন্তু এই সমাধান ছিল মাত্র 7 দিনের জন্য। এরপর কি হবে তা কেউ জানে না। ঠিক তখনই তাইজানের মাথায় একটি বুদ্ধি আসে। তিনি বলেন, ইউসু প্রাসাদের সিন্ধুকে এমন একটি জাদুকরী ঔষধ আছে যা এই মরে যাওয়া পদ্মফুলের শক্তি ফিরিয়ে আনতে পারে। যদি আমরা সেই ঔষধ আনতে পারি তাহলে আওবিংয়ের জন্য নতুন শরীর বানানো সম্ভব হবে। সেন জিজ্ঞেস করে, কিন্তু আমরা সেই ঔষধ পাবো কিভাবে? তাইজান বলেন, আমরা মহাগুরুর কাছে চেয়ে নিয়ে আসব। কিন্তু ড্রাগন কিং এতে সন্দেহ প্রকাশ করে। তার ভয় হয় তাইজান হয়তো মহাগুরুর কাছে গিয়ে তাদের ষড়যন্ত্রের কথা ফাঁস দিয়ে দেবে। তাছাড়া সে বিশ্বাস করে না যে মহাগুরু আওবিংকে বাঁচানোর জন্য সাহায্য করবেন। এই কথা ভেবে ড্রাগন কিং রেগে গিয়ে গর্জন করে বলে, যদি তারা সাহায্য না করে তাহলে আমরা ইউসু প্রাসাদে আক্রমণ করে ঔষধ ছিনিয়ে আনব। তখন সেন তাকে শান্ত করে বলে, অপেক্ষা করুন, আমার কাছে একটি পরিকল্পনা আছে। সে জানায় ইউসু প্রাসাদের সবচেয়ে পারদর্শী ছাত্রদের আরও শক্তিশালী করে তোলার জন্য একটি বিশেষ পরীক্ষা নেওয়া হয়। যে সেই পরীক্ষায় পাশ করতে পারে তাকে অমরত্ব দেওয়া হয় এবং তার সাথে ইউসু প্রাসাদের সিন্দুক থেকে যে কোনো একটি জাদুকরী জিনিস নেওয়ার অধিকারও দেওয়া হয়। অর্থাৎ সেন চায় নেজা এই পরীক্ষায় অংশ নিয়ে সেই ঔষধ জিতে আনুক। কিন্তু সমস্যা হলো, নেজার শরীরে রয়েছে দানবমণির শক্তি। যদি প্রাসাদের গুরুরা এটা ধরে ফেলেন তাহলে নেজাকে পরীক্ষাতেই বসতে দেওয়া হবে না। সেন ভরসা দিয়ে বলে, কোনো সমস্যা হবে না, নেজার শরীরে এখন আওবিংও আছে। যদি নেজা শুধুমাত্র আওবিংয়ের বরফের শক্তি ব্যবহার করে লড়াই করে তাহলে কেউ কিছুই সন্দেহ করবে না। এই আইডিয়া শুনে নেজা তো দারুণ খুশি হয়ে যায়, কিন্তু নেজার বাবার মন সায় দেয় না। তিনি বলেন, এটা কোনোভাবেই ঠিক হবে না। এই কথা শোনার সাথে সাথেই ড্রাগন কিংয়ের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। সে তার শক্তি দিয়ে নেজার বাবা মা এবং তাইজানকে বন্দি করে ফেলে। ড্রাগন কিং নেজার বাবার দিকে তাকিয়ে শীতল কণ্ঠে বলে, আমি হাজার হাজার বছর ধরে বেঁচে আছি, তাই তোমাকে একটা সত্যি কথা বলছি, যদি আমার ছেলে মারা যায় তাহলে আমি তোমার পুরো গ্রামকে পুড়িয়ে ছাই করে দেব। এই হুমকি শুনে নেজার রক্ত মাথায় চড়ে যায়। সে ড্রাগন কিংয়ের চোখে চোখ রেখে পাল্টা জবাব দেয়, আওবিং আমার বন্ধু আর আমি তাকে বাঁচানোর জন্য সব কিছু করতে রাজি আছি। কিন্তু মনে রেখো, যদি আমার গ্রামের একটা মানুষেরও ক্ষতি হয় তাহলে আমি এই দুনিয়া থেকে ড্রাগন জাতির নাম নিশান মিটিয়ে দেব। এই নেজার জবাবে ড্রাগন কিং স্তব্ধ হয়ে যায়। সে নেজার বাবা মা এবং তাইজানকে মুক্ত করে দেয়, কিন্তু তার সাথে দেয় এক ভয়ঙ্কর শর্ত। সে ঘোষণা করে, তাইজান এবং নেজা ছাড়া আর কেউ চিংতাং প্যাস থেকে বের হতে পারবে না। আর মনে রেখো, 7 দিনের মধ্যে যদি সেই ঔষধ না আসে তাহলে এই গ্রামের প্রত্যেকটা মানুষকে মরতে হবে। এরপর সে সেনের দিকে ফিরে বলে, আমি আমার ভাই বোনদের এক বিন্দুও বিশ্বাস করি না, আর আমিও বেশিক্ষণ আমার শরীর ছেড়ে থাকতে পারবো না। তাই তুমি এখানেই থাকবে এবং সব কিছুর উপর নজর রাখবে। পরের দৃশ্যে নেজাকে বিদায় জানাতে পুরো গ্রামবাসী একত্রিত হয়। এতদিন যারা তাকে ভয় পেত তাদের ভালোবাসা দেখে নেজা মনে মনে খুব খুশি হয়। সে সবার সাথে খেলতে চায়, কিন্তু তার দানবীয় শক্তি দেখে সবাই ভয়ে পিছিয়ে যায়। তখন নেজার বাবা এগিয়ে এসে তার সাথে শাটলকক খেলতে রাজি হন। কিন্তু নেজা খেলতে গিয়ে এতটাই উত্তেজিত হয়ে যায় যে এক শটে বাবাকে উড়িয়ে নিয়ে দেয়ালে গেঁথে দেয়। এরপর নেজার মা এগিয়ে এসে খেলতে চান। বাবা মায়ের এই ভালোবাসা দেখে নেজা আবেগপ্রবণ হয়ে বলে, না, এখন আমার যাওয়ার সময় হয়ে গেছে। তখন তার মা তাকে শেষবারের মতো জড়িয়ে ধরতে বলেন। নেজা খুব করে চাইছিল মাকে জড়িয়ে ধরতে, কিন্তু এত মানুষের সামনে লজ্জা পাচ্ছিল, তাই সে কোনো মতে নিজেকে সামলে নিয়ে তাইজানের সাথে বেরিয়ে পড়ে। যাওয়ার পথে তাইজান ট্রেনিং করানোর জন্য একটি জায়গায় থামেন, কারণ পরীক্ষায় নেজা তার নিজের দানবীয় শক্তি ব্যবহার করতে পারবে না। আওবিংকেই নেজার শরীর নিয়ন্ত্রণ করে পরীক্ষা দিতে হবে। কিন্তু সমস্যা হলো, আওবিং যখনই নেজার শরীর নিয়ন্ত্রণ করতে চেষ্টা করে, নেজার দুরান্ত আত্মা তাকে বাধা দেয়। কোনোভাবেই সে শরীরটাকে নিয়ন্ত্রণে আনতে পারে না। তাই তাইজান বুদ্ধি করে নেজাকে একটি ঘুমের ওষুধ খাইয়ে দেন। নেজা ঘুমিয়ে পড়ার সাথে সাথেই আওবিং খুব সহজেই শরীরটাকে নিয়ন্ত্রণ করে ফেলে। আর কি আশ্চর্য, দুরন্ত নেজার শরীরটা আওবিংয়ের নিয়ন্ত্রণে আসতেই শান্ত, ভদ্র এবং সুন্দর হয়ে ওঠে। এরপর ট্রেনিংয়ের সময় আওবিং তার অসাধারণ দক্ষতা দিয়ে তাইজানের 12টা বাজিয়ে দেয়। ট্রেনিং শেষ করে তাইজান তাকে নিয়ে ইউসু প্রাসাদের দিকে রওনা দেন। পথে তিনি আওবিংকে নিজের ব্যাজটি দেখিয়ে বলেন, এটি হলো চান সম্প্রদায়ের অমরত্বের প্রতীক। এটা থাকলে তুমি সব জায়গায় সম্মান পাবে। তাইজান আওবিংকে নেজার 2 বড় ভাইয়ের কথাও বলেন, যারা অনেক আগেই অমরত্ব লাভ করেছে।
এবং নেজাও সবসময় তাদের মতো হতে চাইত। অবশেষে তারা দুজনে পৌঁছে যায় জাঁকজমকপূর্ণ ইউসুফ প্রাসাদে। সেখানে তারা অনেক বিখ্যাত দানব শিকারীদের দেখতে পায়। প্রাসাদের ভেতরে গিয়ে তাদের দেখা হয় গুরু বুলিয়াংয়ের সাথে, যিনি মহাগুরুর অনুপস্থিতিতে আপাতত প্রাসাদের সমস্ত দায়িত্ব পালন করছেন। তাইজান গুরু বুলিয়াংকে বলেন, অমরত্বের পরীক্ষার জন্য আমি আমার ছাত্র নেজাকে নিয়ে এসেছি। কিন্তু কথা বলার মাঝখানেই ঘটে বিপত্তি। নিজার হঠাৎ ঘুম ভেঙে যায়, আর সে সাথে সাথেই নিজের শরীরের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। ঘুম থেকে উঠেই তার প্রথম কাজ, সে সবার সামনেই প্যান্ট খুলে মূত্রত্যাগ করতে উদ্যত হয়। গুরু বুলিয়াং তাড়াতাড়ি তার শিষ্য কুরানাকে ইশারা করেন নেজাকে শৌচালয়ে নিয়ে যেতে, কিন্তু নেজা জেদ ধরে বলে, না, আমি এখানেই করব। কুরানা কোনো মতে তাকে বুঝিয়ে শুনিয়ে শৌচালয়ের দিকে নিয়ে যেতে থাকে, কিন্তু নেজা এতটাই বিরক্ত হয়ে যায় যে সে আজগুবি প্রশ্ন করতে শুরু করে, আচ্ছা, আপনিও কি আমার মতো মূত্রত্যাগ করেন বা মলত্যাগ করেন? এইসব অদ্ভুত কথা শুনে কুরানারও মেজাজ খারাপ হয়ে যায়। এর মধ্যেই নেজা হঠাৎ করে কুরানার কাপড়ে পাড়া দিয়ে সেটা ছিঁড়ে ফেলে। বিরক্ত হয়ে কুরানা তাকে শৌচালয়ের দরজা দেখিয়ে দিয়ে নিজে কাপড় বদলাতে চলে যায়। নেজা ভেতরে ঢুকে একটি সুন্দর ঘর দেখতে পায়, যেখানে সারিবদ্ধভাবে অনেকগুলো সুন্দর পানির পাত্র রাখা ছিল। সে তার মধ্যে থেকে একটি পাত্রে মনের সুখে মূত্রত্যাগ করে সেখান থেকে বেরিয়ে আসে। এরপর কুরানা নেজাকে আবার গুরু বুলিয়াং এবং তাইজানের কাছে নিয়ে যায়। সেখানে গিয়ে নেজা দেখে তাদের সবাইকে পান করার জন্য জল দেওয়া হচ্ছে, আর সেই জলটা আসছে ঠিক সেই পাত্রটি থেকেই যেটাতে সে একটু আগেই তার কাজ সেরে এসেছে। নেজা কিছু বোঝার আগেই এক ঢোক খেয়ে ফেলেছিল, কিন্তু যেই মুহূর্তে সে বুঝতে পারে সাথে সাথেই বমি করে সবটা কুরানার গায়ে ফেলে দেয়। রেগে গিয়ে নেজাকে এক ঘুষি মেরে বলেন, হতচ্ছাড়া, এটা কি করলি তুই? তারপর তিনি নিজে যেই না জল খেতে যাবেন, নেজা দৌড়ে এসে তার কানে কানে বলে, গুরু, আমি তো এটার মধ্যেই। এটা শোনার সাথে সাথে তাই যেন আর নিজেকে সামলাতে পারেন না। তিনিও যা মুখে ছিল সবটা কুরানার ওপরেই উগরে দেন। বেচারা কুরানা নেজার মূত্র মেশানো জলে একেবারে স্নান করে ফেলে। তাইজান আর এক মুহূর্তও দেরি না করে নিজেকে হিড় হিড় করে টেনে পরীক্ষার জন্য নিয়ে যান। আর অন্যদিকে গুরু বুলিয়াং কিছুই না জেনে সেই বিশেষ জল পরম তৃপ্তি সহকারে পান করতে থাকেন। দৃশ্য বদলে চলে যায় সেনের কাছে। সে যখন অনুশীলন করছিল তখন নেজার বাবা লিজিং তার সাথে কথা বলতে আসেন। লিজিং তাকে বলেন, লড়াইয়ে চেংতাং পাসের অনেক সৈন্য গুরুতর আহত হয়েছে। তাদের চিকিৎসার জন্য আমাদের কাছে পর্যাপ্ত ঔষধপত্র নেই। এই বলে লিজিং সেনকে অনুরোধ করেন যেন সে ডাক্তারদের গ্রামের বাইরে গিয়ে ঔষধপত্র নিয়ে আসার অনুমতি দেয়। কিন্তু সেন উল্টো ইয়াকুশা নামের সেই দানবকে নিয়ে আসে, যাকে লিজিং একসময় নেজাকে নির্দোষ প্রমাণ করার জন্য ধরেছিল। সেন তাকে মুক্তি দেওয়ার আদেশ দেয়। লিজিং আবারও আহত সৈন্যদের জীবন বাঁচানোর জন্য সেনের কাছে মিনতি করেন, কিন্তু সে নির্দয়ভাবে মুখ ফিরিয়ে নেয়। ঠিক তখনই তার সেনারা একটি ছোট্ট দানব শিশুকে ধরে নিয়ে আসে। ঠিক তখনই দানবদের মধ্যে থেকে একটি ছোট্ট ছেলে বেরিয়ে এসে সেনকে ভাইয়া বলে ডেকে ওঠে। ছেলেটি নিজের রূপ পরিবর্তন করে সেনকে দেখায়, আর তাকে দেখার সাথে সাথে সেনের কঠিন চেহারাটা মুহূর্তে নরম হয়ে যায়। সে চিনতে পারে এ তো তার ছোট ভাই শাওবাই। সেন অবাক হয়ে জিজ্ঞেস করে, তুই এখানে কি করে এলি? শাওবাই মাসুনিয়াতের সাথে উত্তর দেয়, তুমিই তো বলেছিলে যেদিন আমি মানুষের রূপ ধরতে শিখব সেদিন আমাকে ইউসুফ প্রাসাদে নিয়ে যাবে। এরপর সে চারদিকে তাকিয়ে জিজ্ঞেস করে, ভাইয়া, তুমি এখানে কি করছো? এই লোকগুলো তোমার জন্য কাজ করে, কিন্তু তুমি চেংটাং পাসকে এভাবে ঘিরে রেখেছো কেন? এই সহজ প্রশ্নগুলোর কোনো উত্তর সেনের কাছে ছিল না। পরিস্থিতি সামলে নিতে এগিয়ে আসেন নেজার বাবা লিজিং। তিনি শাওবাইকে বলেন, তোমার ভাই তো আমাদের রক্ষা করছেন। যখন পাতালের দানবরা হামলা করেছিল তখন মাস্টার সেন এবং তার সঙ্গীরাই আমাদের বাঁচিয়েছিলেন। আমি তাকে এর জন্য ধন্যবাদ জানাতে চাই। এই কথা শুনে তো সেন একেবারে অবাক, আর শাওবাই তার ভাইয়ের এমন বীরত্বের প্রশংসা শুনে গর্বে ফুলে ওঠে। সেন তখন শাওবাইকে বলে,
তো ইউসু প্রাসাদে যাবার জন্য আর কিছুদিন অপেক্ষা করতে পারবে? শাওবাই জিজ্ঞেস করে। কিন্তু কেন? আমি তো এখন মানুষের রূপ নিতে পারি। সেন কোনো মতে তাকে বুঝিয়ে শুনিয়ে সেখান থেকে ফেরত পাঠিয়ে দেয়। শাওবাই মন খারাপ করে চলে যায়। আর শাওবাই চোখের আড়াল হতেই সেনের সেই কোমল রূপটিও উধাও হয়ে যায়। সে শীতল কণ্ঠে লিজিংকে বলে, আমি কাউকে এখান থেকে বের হতে দেব না। তোমাদের যা যা দরকার তার একটা তালিকা দাও, আমি এনে দেব। অন্যদিকে নেজার পরীক্ষা শুরু হয়। তাকে পাঠানো হয় একদল ক্যাপিবারাদের সাথে লড়াই করার জন্য, যারা নিজেদের খাওয়া দাওয়া নিয়েই ব্যস্ত ছিল। নেজা সামনে দাঁড়িয়ে থাকলেও তারা তাকে পাত্তাই দিচ্ছিল না। বিরক্ত হয়ে নেজা গিয়ে একটা ক্যাপিবারার খাবার ফেলে দেয়। আর এরপর যা হলো তা দেখার মতো। ক্যাপিবারাদের বিশাল দেহী রাজা গর্জন করে বলে, এই টাকলুর আমাদের এলাকায় আসার সাহস হয় কি করে? সে লড়াই করার জন্য এগিয়ে আসতেই নেজা চট করে একটা ঘুমের বড়ি খেয়ে ঘুমিয়ে পড়ে, যাতে আওবিং তার শরীরটাকে নিয়ন্ত্রণ করতে পারে। আওবিংয়ের শান্ত কিন্তু শক্তিশালী ভঙ্গি দেখে রাজাই ভয় পেয়ে যায়। সে নিজে না লড়ে তার দলের সবচেয়ে ছোট কিন্তু দ্রুত গতির একটি বেজিকে লড়াই করতে পাঠায়। কিন্তু লড়াই শুরু হওয়ার আগেই ঘটে যায় আরেক বিপত্তি। নেজার ঘুম ভেঙে যায়। দূর থেকে গুরু বলিয়াংয়ের শিষ্য সবকিছু দেখছিল, তাই নেজা তার দানবীয় শক্তি ব্যবহার করতে পারছিল না। আর এরপর শুরু হয় এক এপিক ধোলাই। সেই ছোট্ট বেজিটা নেজাকে এমন মার মারতে শুরু করে যা বলার মতো না। এই মারধরের মধ্যেই নেজার পকেট থেকে ঘুমের ওষুধের শিশিটা ছিটকে গিয়ে সোজা পড়ে ক্যাপিবারাদের খাবারের মধ্যে। নেজার এই করুণ অবস্থা দেখে বুলিয়াংয়ের শিষ্য বলে ওঠে, আমার মনে হয় পরীক্ষাটা এখানেই বন্ধ করে দেওয়া উচিত। কিন্তু তাইজান তাকে থামিয়ে দিয়ে বলেন, আরে না, নেজা অত্যন্ত ধূর্ত। সে শুধু এই নিরীহ দানবগুলোর সামনে দুর্বল হওয়ার অভিনয় করছে। এদিকে নেজা কোনো মতে উঠে দাঁড়িয়ে ঔষধের শিশিটার দিকে এগোয়, কিন্তু ততক্ষণে সব বড়ি গলে স্যুপের সাথে মিশে গেছে। উপায় না দেখে নেজা নাক মুখ চেপে ধরে এক নিঃশ্বাসে সেই জঘন্য স্বাদের স্যুপটুকু গিলে ফেলে। ঠিক তখনই ক্যাপিবারাদের রাজা এগিয়ে আসে নেজার সাথে লড়াই করতে, কারণ তার মনে হচ্ছিল নেজা খুবই দুর্বল। কিন্তু স্যুপ পেটে পড়ার সাথে সাথেই নেজা ঢলে পড়ে ঘুমিয়ে যায় আর শরীরের নিয়ন্ত্রণ চলে আসে আওবিংয়ের কাছে। এরপর শুরু হয় আসল খেলা। আওবিং তার শান্ত কিন্তু মারাত্মক কৌশলে রাজাকে এমন ধোলাই দেয় যে সে আর উঠে দাঁড়াতে পারে না। কিন্তু স্যুপের স্বাদ এতটাই জঘন্য ছিল যে আওবিংও আর পেটে রাখতে পারে না। সে বমি করে সব স্যুপ বের করে দেওয়ার সাথে সাথেই নেজা আবার জেগে ওঠে। আর সুযোগ বুঝে সেই বেজিটা আবারও নেজার উপর ঝাঁপিয়ে পড়ে পেটাতে শুরু করে। নেজা মরিয়া হয়ে তার বমি করা স্যুপটুকু আবার খাওয়ার চেষ্টা করে, কিন্তু বেজিটা তাকে এক মুহূর্তের জন্যও সুযোগ দিচ্ছিল না। কোনোভাবে সে যখন বমির কাছে পৌঁছায় তখন সেটার দিকে তাকিয়ে তার নিজেরই আবার বমি চলে আসে। ঠিক তখনই বেজিটা তার মুখে সজোরে এক লাথি মারে। নেজা উড়ে গিয়ে একটা বিশাল পাথরে ধাক্কা খায় এবং আরেকটি বড় পাথর তার উপর এসে পড়ে। ক্যাপিবারার রাজা ভাবে এইবার নেজা শেষ। সে তাকে মারতে এগিয়ে আসতেই নেজা উঠে দাঁড়িয়ে তাকে স্রেফ একটা ঘুষি মারে, আর তাতেই রাজার অবস্থা কাহিল। আসলে মাথায় পাথর পড়ার কারণে নেজা অজ্ঞান হয়ে গিয়েছিল, আর সেই সুযোগে আওবিং আবারও শরীরে নিয়ন্ত্রণ নিয়ে নেয়। এটা দেখে সেই বেজিটা ভাবে, রাজা যাকে হারাতে পারল না, আমি যদি তাকে হারাই তাহলে তো আমি রাজা থেকে বেশি শক্তিশালী। এই ভেবে সে আবারও নেজার উপর আক্রমণ করে, কিন্তু আওবিং এবার তাকে ধরে ইচ্ছে মতো আছাড় মারে আর দূরে ছুঁড়ে ফেলে দেয়। এই দৃশ্য দেখে বাকি সব ক্যাপিবারা ভয় পালাতে শুরু করে, কিন্তু বাইরে অপেক্ষায় থাকা দানব শিকারীরা তাদের সবাইকে ধরে ফেলে। এদের সবাইকে এখন ইউসু প্রাসাদে নিয়ে যাওয়া হবে। এরপর নেজা একজন হিরোর মতো দানব শিকারীদের সাথে ইউসু প্রাসাদে ফিরে আসে। সেখানে কয়েকজন তার টাকলু চেহারা নিয়ে মজা করলে নেজা তাদের সাথে লড়াই করতে যায়, কিন্তু তাইজান তাকে থামিয়ে দেন। এরপর গুরু বুলিয়াং তাদের দুজনকে একটি বিশেষ জায়গায় নিয়ে যান, যেখান থেকে তারা চান সম্প্রদায়ের 12 জন অমরত্বের আত্মার সাথে সরাসরি কথা বলতে পারবে। এই কথা শুনে তাইজান তো উত্তেজনায় প্রায় লাফিয়ে ওঠেন। সেখানে পৌঁছানোর পর গুরু বুলিয়াং একে একে 12 জন অমরত্বের আত্মার সাথে তাইজানের পরিচয় করিয়ে দেন। অমরত্বের আত্মারে সেখানে পাতালের দানবদের বিরুদ্ধে লড়াইয়ের পরিকল্পনা করছিলেন। এই লড়াইয়ের জন্য গুরু বুলিয়াং প্রায় 9000 অমরত্বের বড়ি তৈরি করেছেন। বন্ধুরা, এই 9000 বড়ির কথাটা কিন্তু মনে রাখবেন, কারণ এটা গল্পের জন্য খুবই গুরুত্বপূর্ণ। মিটিং শেষ হওয়ার পর হাতে কিছুটা সময় ছিল, তখন দুজন অমরত্বের আত্মা গুরু বুলিয়াংকে বলেন, নেজার 2 বড় ভাই জিনজা এবং মুজা আমাদেরই ছাত্র। তারা বাড়ি থেকে অনেক দূরে সাধনা করছে। আমরা চাই নেজা এই সুযোগে তার ভাইদের সাথে একটু কথা বলুক।
বড় ভাইদের সাথে কথা বলার কথা শুনেই নেজা ভয় পেয়ে যায়। সে সেখান থেকে পালিয়ে আসতে চায়। সে তার ভাইদের সাথে কথা বলতে চায়, কিন্তু নিজের এই দানবীয় রূপ আর শক্তির কারণে সে এতটাই লজ্জিত যে ভয়ে একটা ঘুমের বড়ি খেয়ে ফেলে। নিজা ঘুমিয়ে পড়ায় তার বড় ভাইদের সাথে কথা বলার দায়িত্বটা এসে পড়ে আওবিংয়ের ওপর। তাইজান দেখেন যে নিজা ফিরে এসেছে, কিন্তু তিনি বুঝতে পারেন শরীরের নিয়ন্ত্রণে এখন আওবিং আছে। তাই সবাই সেখান থেকে চলে যায়, আর আওবিং নেজার হয়ে তার ভাইদের সাথে কথা বলে। যখন নেজার ঘুম ভাঙে সে দেখে আওবিং কাঁদছে। নেজা অবাক হয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে, তোমরা কি নিয়ে কথা বলছিলে? আওবিং কান্না ভেজা চোখে বলে, ওরা খুব দুঃখিত, কারণ এতগুলো বছর ওরা তোমার পাশে থাকতে পারেনি। ওরা আরও বলেছে, যদি কখনো তোমার কোনো কিছুর প্রয়োজন হয়, তুমি যেন ভুলে না যাও যে তোমার দুজন বড় ভাই আছে, যারা সবসময় তোমাকে সমর্থন করবে। ভাইদের এই কথাগুলো শুনে নেজার নিজের চোখও জলে ভরে ওঠে। আওবিং এটা দেখে জিজ্ঞেস করে, কি হলো, তুমি কাঁদছো কেন? নেজা নিজেকে সামলে নিয়ে বলে, আরে না, চোখে ধুলো গেছে। এই বললে সে আবল তাবল বকতে বকতে একপাশে গিয়ে বসে পড়ে। একটু পর নেজা শান্ত হয়ে আওবিংকে বলে, ছোটবেলা থেকেই আমার প্রচণ্ড রাগ, যেটা আমি নিয়ন্ত্রণ করতে পারি না। বাবা মা সারা দিন আমার জন্য চিন্তা করে, আর এখন তোমার বাবা আমাদের গ্রামের উপর হামলা করেছে, কিন্তু আমি জানি তিনি যা করছেন সৎ শুধু তোমার জন্য করছেন। সে দীর্ঘশ্বাস ফেলে বলে, আজ আমি আমার ভাইদের চোখেও আমার জন্য চিন্তা দেখলাম। আমাদের পরিবার আমাদের জন্য অনেক কিছু করেছে। তুমি একজন ড্র্যাগন আর আমি একজন দানব, আমরা দুজনেই নিজেদের পরিবারের জন্য একটা বোঝা। এই কথাগুলো বলার পরেই নেজার ভেতরের আগুনটা আবার জ্বলে ওঠে। সে চিৎকার করে বলে, কিন্তু এখন থেকে সব কিছু আমার ইচ্ছা মতো হবে। তুমি যখন সুস্থ হয়ে যাবে তখন আমরা দুজনে মিলে অমরদের জগতে নিজেদের জায়গা করে নেব, এমন জায়গায় পৌঁছাবো যেন কেউ আর আমাদের দিকে আঙুল তুলতে না পারে। আর সেই মুহূর্তে দুই বন্ধু মিলে এক অটুট প্রতিজ্ঞা করে। দৃশ্য বদলে যায়। আমরা দেখি এক দুর্গম জায়গায় এক লোক কিছু দানব শিশুকে কঠোর প্রশিক্ষণ দিচ্ছে। আসলে এই লোকটি হলো সেন এবং শাওবাইয়ের বাবা। ঠিক তখনই সেখানে নেজা এসে হাজির হয়। তাকে এখানে পাঠানো হয়েছে তার দ্বিতীয় পরীক্ষার জন্য। এখানে আসার সাথেই নেজা এমন এক বাছি বা বাদাও স্টাইলে ডায়লগ দেয়, যা দিয়ে সে বুঝিয়ে দেয় যে একদিন সে অমরত্ব লাভ করবেই। তার এই আত্মবিশ্বাস দেখে সেনের বাবা দারুণভাবে ইমপ্রেস হয়ে যান আর নেজাকে তার ছাত্র হিসেবে গ্রহণ করেন। নেজাও সাথে সাথে তাকে গুরুজি বলে ডাকতে শুরু করে, কারণ তিনি কথা দিয়েছেন যে নেজাকে হ্যান্ডসাম হওয়া শিখিয়ে দেবেন। কিন্তু গুরুজির ট্রেনিংয়ের ধরনে নেজার কোনো আগ্রহ ছিল না, তাই সে বিরক্ত হয়ে আবার একটা ঘুমের বড়ি খেয়ে ফেলে। সাথে সাথে আওবিং নেজার শরীরের নিয়ন্ত্রণ নিয়ে নেয় এবং গুরুজির ওপর আক্রমণ করে বসে। গুরুজিও একজন অত্যন্ত দক্ষ যোদ্ধা ছিলেন। তিনি আর আওবিং একে অপরের সাথে সমান তালে টক্কর দিতে থাকেন। এক পর্যায়ে আওবিং তাকে ধাক্কা দিয়ে জলে ফেলে দেয়। আওবিংয়ের মনে হচ্ছিল সে জিতে গেছে, কিন্তু তখনই গুরুজি তার আসল রূপ দেখান। তিনি বিদ্যুতের গতিতে টেলিপোর্ট করতে করতে আওবিংকে পেটাতে শুরু করেন। আওবিং তাকে স্পর্শ পর্যন্ত করতে পারছিল না, কিন্তু হঠাৎ করেই আওবিং তার গলা চেপে ধরে ফেলে। তখন গুরুজি তাকে নিয়ে জলের গভীরে চলে যান, যেখানে তার গতি আরও বেড়ে যায়। পরিস্থিতি বেগতিক দেখে আওবিং তার শক্তি দিয়ে পুরো জলকে বরফে পরিণত করে ফেলে, যার ফলে তারা দুজনেই বাইরে ছিটকে আসে। আওবিং তাকে বলে, এবার কি করবেন, বিদ্যুৎ তো বরফের মধ্যে দিয়ে যেতে পারে না। তখন সেনের বাবা তার জাদুকরী শক্তি ব্যবহার করতে শুরু করেন। তার ইশারায় আকাশে কালো মেঘ জমে যায় এবং বৃষ্টি পড়তে শুরু করে। আওবিং আবার আক্রমণ করার চেষ্টা করে, কিন্তু গুরুজি খুব সহজেই তার আক্রমণগুলো এড়িয়ে যেতে থাকেন। তিনি আওবিংকে ঘুষি মেরে এদিক ওদিক উড়িয়ে দিতে থাকেন। একসময় তিনি আওবিংকে শেষ আঘাত করতে যাবেন, ঠিক তখনই তার চোখে পড়ে দূরে চান সম্প্রদায়ের লোকেরা দাঁড়িয়ে আছে। তিনি সাথে সাথে থেমে যান, আর এই সুযোগে আওবিং তাকে বরফ দিয়ে জমিয়ে ফেলতে শুরু করে। কিন্তু নিজেকে বাঁচাতে সেনের বাবা নিজের সেই হাতটিই কেটে ফেলেন। আওবিং অবাক হয়ে বলে, আপনি নিজের হাত কেটে ফেললেন কেন? আমি তো আপনাকে মারতে চাইনি। ঠিক তখনই বুলিয়াংয়ের শিষ্য এগিয়ে এসে সেনের বাবাকে জানায় যে তারা এখানকার সমস্ত দানবকে ইউসু প্রাসাদে নিয়ে যেতে এসেছে। সেনের বাবা তখন তার ছাত্রদের অস্ত্র ফেলে দিতে বলেন। এরপর চান সম্প্রদায়ের লোকেরা সবাইকে বাঁধতে শুরু করে। আর ঠিক সেই নাটকীয় মুহূর্তে সেখানে এসে হাজির হয় সেনের ছোট ভাই শাওবাই। ছোট্ট শাওবাই তার ভাইয়ের গুরুজিকে বন্দী হতে দেখে চান সম্প্রদায়ের লোকেদের উপর আক্রমণ করে বসে। এই দৃশ্য দেখে বুলিয়াংয়ের শিষ্য শাওবাইকে মেরে ফেলার জন্য তীর ছড়ে, কিন্তু নিজের ছেলেকে বাঁচাতে সেনের বাবা সেই মারাত্মক তীরটি নিজের বুকে বরণ করে নেন।
তিনি মারাত্মকভাবে আহত হয়ে যান। বুলিয়াংয়ের শিষ্য যখন আবার আক্রমণ করতে যাবে তখন সে শাওবাইকে নিয়ে সেখান থেকে পালাতে শুরু করে। শিষ্যটি তাকে থামাতে পেছন থেকে হাজার হাজার তীর ছুটতে থাকে। একসময় সেনের বাবা আর দৌড়াতে পারছিলেন না। তিনি শাওবাইকে একাই পালিয়ে যেতে বলেন, কিন্তু ততক্ষণে বুলিয়াংয়ের শিষ্য সেখানে পৌঁছে যায় আর শাওবাইকে মারার জন্য তীর তাক করে। কিন্তু তীর ছাড়ার আগেই তার সামনে এসে দাঁড়ায় আওবিং, যার কারণে সে শাওবাইকে মারতে পারে না। অন্যদিকে চিংতাং পাসে সেন তার কথা মতো গ্রামবাসীদের জন্য প্রয়োজনীয় সব জিনিসপত্র নিয়ে এসেছে। লিজিং তাকে ধন্যবাদ জানান এবং একসাথে খাবার জন্য আমন্ত্রণ জানান। খাওয়ার সময় সেন দেখতে পায় ইয়াকুশা নামের সেই দানবটি গ্রামের লোকেদের সাথে মিলেমিশে কাজ করছে। লিজিং বলেন, দেখুন, ও দানব হতে পারে কিন্তু ওর মনটা খুব ভালো। আর এখান থেকেই তাদের মধ্যে ভালো মন্দ নিয়ে তর্ক শুরু হয়ে যায়। ঠিক তখনই দুজন দানব আহত শাওবাইকে নিয়ে সেখানে উপস্থিত হয়। তাকে এই অবস্থায় দেখে সেন একেবারে চমকে যায়। শাওবাই কাঁদতে কাঁদতে সেনকে বলে, ভাইয়া, শত্রুরা আমাদের ওপর হামলা করেছে, ওরা বাবার হাত কেটে ফেলেছে। সেন রাগে কাঁদতে কাঁদতে জিজ্ঞেস করে, কে করেছে এই কাজ? শাওবাই ভয়ে ভয়ে নেজার নাম নেয়। এই কথা শোনার সাথে সাথেই সেনের চোখ দুটি প্রতিহিংসার আগুনে জ্বলে ওঠে। দৃশ্য বদলে যায়। আমরা দেখি কুরানা নেজাকে জানাচ্ছে যে সে দ্বিতীয় পরীক্ষায় পাশ করে গেছে। তারা নেজাকে পরবর্তী পরীক্ষার জন্য অপেক্ষা করতে বলে, কিন্তু নেজার হাতে তো সময় নেই, সে এখনই পরীক্ষা শুরু করতে চায়। তাই তারা নেজাকে জানায় তার পরবর্তী পরীক্ষা হল কোপাল পর্বতের দানব রানী শিজিকে পরাজিত করা। ঠিক তখনই একজন এসে তাইজানকে খবর দেয় তার সাথে কেউ দেখা করতে চায়। দেখা যায় সে হলো তাইজানের সেই নাট বল্টু শিষ্য। তার সাথে ছিল চেংতাং পাসের পাহারাদার, যে কাঁদতে কাঁদতে জানায়, গুরুজি, চেংতাং পাসের সর্বনাশ হয়ে গেছে। এই কথা শুনে নেজা এবং তাইজান স্তম্ভিত হয়ে যায়। তারা ঝড়ের বেগে চেংতাং পাসে ফিরে আসে, কিন্তু সেখানে পৌঁছে যা দেখে তা তাদের পায়ের তলার মাটি কাঁপিয়ে দেয়। পুরো গ্রাম ফুটন্ত লাভার নিচে ডুবে গেছে। চারদিকে শুধু ধ্বংস আর ধ্বংস। নেজা পাগলের মতো তার মা বাবাকে খুঁজতে শুরু করে, কিন্তু কোথাও তাদের খুঁজে পায় না। অনেক খোঁজাখুঁজির পর লাভা আর ছাইয়ের ভেতর থেকে নেজা তার মায়ের হেলমেটটা খুঁজে পায়। সেটি হাতে নিয়ে ছোট্ট নেজা কান্নায় ভেঙে পড়ে। ঠিক তখনই সেখানে গুরু বুলিয়াং এবং তার শিষ্যরা এসে উপস্থিত হন। বুলিয়াংয়ের শিষ্যরা বলে, ড্রাগনরা জানে না এখানে কি হয়েছে। তাইজান মনে মনে ভাবেন, আমরা তো এখনও ঔষধ আনিনি, তাহলে ড্রাগনরা এমনটা কেন করল? গুরু বুলিয়াং জিজ্ঞেস করলে তাইজান বিষয়টি এড়িয়ে গিয়ে বলেন, আমি ভাবছিলাম এখানে এত লাভা এলো কোথা থেকে, আশেপাশে তো কোনো আগ্নেয়গিরি নেই। ঠিক তখনই তাদের চোখে পড়ে মাটিতে একটি বিশাল ড্রাগনের পায়ের ছাপ, আর সাথে সাথেই সবাই বুঝতে পারে এখানে ড্রাগনরাই হামলা চালিয়েছে। এই দৃশ্য দেখে নেজার রক্ত মাথায় চড়ে যায়। সে তার আগুনের চাকা নিয়ে সোজা কোপাল পর্বতের দিকে রওনা দেয়। এদিকে বুলিয়াং ঘোষণা করেন, ড্রাগনরা সাধারণ মানুষকে মেরে সবচেয়ে বড় ভুল করেছে। এখন তাদের শেষ না করা পর্যন্ত আমরা 12 জন অমরাত্মার সাথে আর কোনো কথা বলবো না। অন্যদিকে নেজা রাগে এতটাই অন্ধ হয়ে গিয়েছিল যে সে আওবিংয়ের একটা কথাও শুনছিল না।